Again, hello and welcome to everyone. আজকে আমরা প্রতিদিনের মতো আমাদের কারেন্ট অ্যাফেয়ার সিরিজের 21 অক্টোবরের ভিডিও কভার করতে চলেছি। আশা করছি আমাদের এই সিরিজ তোমাদের উপকারে লাগছে। যদি না লাগে, যদি লাগে কোথায় খামতি হচ্ছে কিন্তু অবশ্যই জানিও। We need your feedback. Without feedback, we cannot go to a proper path. We always need criticism in order to enrich ourselves. So please criticize us. যদি কোনো কিছু ভালো লাগে সেটা বলো, যদি কোনো কিছু খারাপ লাগে সেটা বলো, কিন্তু বলো। কমেন্ট সেকশনে জানাও যে এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা খারাপ লাগছে, বা এইভাবে করুন বা অন্যভাবে করে দেখানোর চেষ্টা করুন। আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো তোমাদের সাহায্য করার। আমাদের নতুন প্রয়াস, আমরা সকলেই এখানে নভেরিশে, আমরা সকলে এখানে নবীন। তোমাদের ফিডব্যাক ছাড়া কিন্তু আমাদের পক্ষে ভালোভাবে প্রেজেন্টেশন করা সম্ভব নয়। এনিওয়ে, তাহলে আজকের আলোচনা আমরা শুরু করি। আমাদের আলোচনার যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নটি আমরা আজকে ফলো করব। সেটি হচ্ছে, আগে আমরা গতকালের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সে উত্তরগুলো আমরা আগে আলোচনা করে নেব। তারপরে আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের যে নিউজগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং সবশেষে আজকের জন্য 2টি প্রশ্ন থাকবে, এটি তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। এছাড়া আমরা এই বেশি দুটির আনসার পরের দিন ভিডিও শুরুর আগে জানিয়ে দেব। তাহলে আজকের আলোচনা শুরু করি। প্রথম যে কোয়েশ্চেনটি গতকালের ছিল সেটি হলো, HIV estimates is released by A. NACO, B. Ministry of Human Resource and Development, C. UNFCCC, and D. WHO. এক্ষেত্রে সঠিক আনসারটি NACO, অর্থাৎ অপশন এ। এটি একটি ফ্যাকচুয়াল কোয়েশ্চেন ছিল। যারা আমাদের ভিডিওটি দেখেছো বা যারা এই নিউজটি আগের দিন পড়েছো দ্য হিন্দু নিউজ পেপারে, তোমরা জানতেই পারবে। সেকেন্ড কোয়েশ্চেনটি ছিল একটু ট্রিকি। Recently in news we see the term odd and even day scheme. This is related to 1. Air pollution, 2. Delhi air quality, 3. Private vehicle policy, 4. Sound pollution. এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে এয়ার পলিউশনও তো ঠিক, দিল্লির এয়ার কোয়ালিটিও তো ঠিক, প্রাইভেট ভেহিকল পলিসি তো ঠিক। এর মধ্যে আমরা শিওর নই কোনটা, সেটি হচ্ছে সাউন্ড পলিউশন। এখন এই তিনটের মধ্যে কোনটা হতে পারে? এখন এক্ষেত্রে আমাদেরকে মানে অড অ্যান্ড আউট করে খেলতে হবে আর কি, ট্রাই অ্যান্ড এরার করে। যেমন প্রথমটা হচ্ছে এয়ার পলিউশনে অড অ্যান্ড ইভেন কী করে আসতে পারে না, এবং কখনোই কোনো গভর্নমেন্ট এমন কোনো পলিসি নেবে না যেটা বোধগম্যতার বাইরে। যেমন ধরো এয়ার পলিউশনের অড নাম্বারস বা অড ইন্ডিকেটার, ইভেন ইন্ডিকেটার তো সাধারণ মানুষ বুঝতে পারবে না, অতএব সেগুলো বলবেও না, অতএব এয়ার পলিউশন বাদ। সেকেন্ড কি, দিল্লি এয়ার কোয়ালিটি আছে, অবশ্যই দিল্লি এয়ার কোয়ালিটির সঙ্গে যুক্ত, কিন্তু দিল্লি এয়ার কোয়ালিটিকে উন্নত করার জন্য এটাকে নিয়ে আসা হয়েছিল। যারা বলেছে তারা জানবে এই জিনিসটা। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে না, দিল্লি এয়ার কোয়ালিটিকে উন্নত করার জন্য, দিল্লি এয়ার কোয়ালিটি পলিউশন ফ্রি করার জন্য যে সমস্ত মেজার্সগুলো নেওয়া হচ্ছে সেগুলো মাথায় আসতে হয়েছে এই মুহূর্তে। তার মধ্যে অন্যতম সেরা একটি মেজার্স ছিল না প্রাইভেট ভেহিকল পলিসি, অর্থাৎ কোনো একটি দিনে অড নাম্বার বেরোবে, অড নাম্বারের যে গাড়িগুলোর নাম্বার শেষ হচ্ছে অড নাম্বার দিয়ে, অর্থাৎ 1, 3, 5 এগুলো দিয়ে সেটি বেরোবে, এবং তারপরের দিনে ইভেন নাম্বারসগুলো বেরোবে যেগুলো 2, 4, 6, 8 এগুলো দিয়ে শুরু হচ্ছে। অতএব এক্ষেত্রে রাইট আনসারটি হলো 3, প্রাইভেট ভেহিকল পলিসি। এই জন্য এটা ট্রিকি ছিল। আশা করছি তোমরা পেরেছো, না পারলেও তোমরা জানিও। যদি কোনো বোঝাতে অসুবিধা হয় তাহলে আমরা চেষ্টা করব। আচ্ছা, এরপরে আমরা আজকের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা করব। খুব সম্ভবত আজকে 1, 2, 3 এবং 4টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। খুব শীঘ্রই আলোচনা শেষ হয়ে যাবে, এবং আমরা চেষ্টা করছি যতটা সহজভাবে সেটাকে করতে পারবো। প্রথম কি না, WII ফিয়ার্স কাট ইন ফান্ডিং। WII কি, এই নিয়ে আমাদের আলোচ্য বিষয়। WII-কে কেন ফান্ডিং কাট করা হচ্ছে, এটা একটা পলিটিক্যাল ইস্যুস হয়ে যাচ্ছে, সেটা আমাদের দরকার নেই। আমাদের দরকার এখানে ইনস্টিটিউশন। কারণ এখানে আমরা ইউপিএসসি এবং বিসিএসসি সিলেবাসে দেখেছি যে ইস্যুসগুলো এবং ইস্যু রিলেটেড যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো গভর্নমেন্টের আছে সেগুলো নিয়ে কোয়েশ্চেন্স থাকে। WII কি না, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এটি এর ফুল ফর্ম। তা খবরটা ছোটো করে বলে দিই, নাকি সায়েন্টিস্টরা ভয় পাচ্ছেন কি না, WII যে ফান্ডিংটা পেত গভর্নমেন্টের কাছ থেকে সেটা বন্ধ হতে চলেছে, এবং তার ফলে কি হতে পারে,
একটা প্রেস্টিজের হ্যাম্পার করতে পারে কি না ডাব্লিউআইআইকে যেহেতু ফান্ডিং বন্ধ করেছে, অর্থাৎ এরা হচ্ছে একটি বায়াসড ইনস্টিটিউশন, কিন্তু সেটা নয়। সেকেন্ডলি, যে সমস্ত এমপ্লয়িজরা কাজ করছে এবং তাদের যে পেনশন স্কিমস রয়েছে এবং অন্যান্য যে প্রবলেমসগুলো রয়েছে সেগুলোর জন্য টাকা না পেলে কিন্তু ডাব্লিউআইআই চালানো সম্ভব হয় না। এবারে আমরা জেনে নিই ডাব্লিউআইআই কি। এ সম্বন্ধে খুবই একদম 2-4টে কথা জেনে নেবো, যেগুলো আমাদের একমাত্র প্রিলিমস থেকে অথবা আমাদের কিছু ক্ষেত্রে মেন্সের এক্সাম্পলসের জন্য আমাদের ইম্পর্টেন্ট হতে পারে। দ্য ডাব্লিউআইআই কি, এটি হচ্ছে 1982 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এটা কি না, একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম ইনস্টিটিউশন হুইচ অফার্স ট্রেনিং প্রোগ্রাম, একাডেমিক কোর্সেস অ্যান্ড অ্যাডভাইসারি ইন ওয়াইল্ড লাইফ রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, অর্থাৎ এটি আন্তর্জাতিকভাবে একটি খ্যাতনামা এবং আন্তর্জাতিকভাবে একটি মানে কি বলবো, আন্তর্জাতিকভাবে একে স্বীকৃত একটি ইনস্টিটিউশন, সেটি ভারতবর্ষের দেরাদুনে আছে। এবং এটি কি না, এই যে ওয়াইল্ড লাইফ অর্থাৎ আমাদের বন্য জীবন যেগুলি আছে, বন্য জীবজন্তু যেগুলি আছে, সেগুলিকে সংরক্ষণ করা কীভাবে করতে হবে, সেগুলিকে কীভাবে বাঁচাতে হবে, সেগুলোকে কীভাবে ম্যানেজ করতে হবে, সেই সম্বন্ধে কোর্সেসগুলো করায়। এবং সেইভাবেই তারা হচ্ছে আমাদের যে স্যাংচুয়ারিজগুলো রয়েছে, আমাদের যে ন্যাশনাল পার্কস রয়েছে, জুসগুলো রয়েছে, এইগুলোকে তারা মেনটেন করার চেষ্টা করে। এবং কি বলা হচ্ছে না, এর যে ক্যাম্পাসটা, সেটা আগেও বললাম যে দেরাদুনের ছবি দেওয়া আছে একটা, তোমাদের পিপিটা তোমরা দেখতে পারো, সুন্দর একটি ছবি আছে দেরাদুনে। এবং এটি মোটামুটিভাবে সেইখান থেকে যে কজন প্রথমত ওয়াইল্ড লাইফ ক্রিচার্স নিয়ে পড়ানো, এই সমস্ত ব্যাপারগুলো বা এগুলো যেহেতু একটু আনপড়া সাবজেক্ট, এগুলো নিয়ে ভারতবর্ষের তো দেশে পড়ানোর খুব একটা উৎসাহিত করা হয় না। যে কজন যায় তার মধ্যে গুটি কয়েক, তারা সেইখান থেকে শিক্ষা লাভ করে এবং তারপর সেখান থেকে একটা এমপ্লয়মেন্টে তাদের কাছে অপরচুনিটি আসে। আচ্ছা, সেকেন্ড কি, সেকেন্ড নিউজটা একটি আর্টিকেলে বেরিয়েছে, যেটা হচ্ছে ডিফেন্স অফসেট পলিসি অফ ইন্ডিয়া। এখন ডিফেন্স অফসেট পলিসি কি? ডিফেন্স অফসেট পলিসিটা কিছুই নয়, সেটি হচ্ছে, দেখো ভারতবর্ষ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা নিয়ে ভাবতে আমাদের কোনো রকম আপত্তি থাকা উচিত নয়, কারণ আমরা এখনও ফার্স্ট ওয়ার্ল্ড অথবা সেকেন্ড ওয়ার্ল্ডেরও কাছাকাছি যেতে পারি, আমরা এখনও ডেভেলপিং নেশন। তা এক্ষেত্রে ইন্টারন্যাশনালি একটা জিনিস বিচার করে জানা হয়েছে কি, যেহেতু যে সমস্ত ভারতবর্ষ টেকনোলজিক্যালি বা মডার্ন সায়েন্সের দিক থেকে একটু অন্যান্য দেশের থেকে পিছিয়ে আছে, সেক্ষেত্রে ডিফেন্স ইন্ডাস্ট্রিকে বুস্ট করার জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেয়ার্স তারা ভারতবর্ষে এসে ডিফেন্সে টাকা ঢালতে পারে এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিটাকে আমাদের উন্নত করতে পারে। সেইটি হচ্ছে ডিফেন্স অফসেট পলিসি। এটা সিএজি এই ডেফিনেশনটা দিয়েছে। কেন করা হচ্ছে? এর কারণ, প্রথম কারণ হচ্ছে যেহেতু ডিফেন্স কন্ট্রাক্টগুলো প্রচণ্ড কস্টলি হয়, ঠিক আছে, এর ফলে এবং এই কস্টলি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যে টাকা যাবে সেটা ভারতবর্ষের কাছে এই মুহূর্তে নেই। সেই জন্য তারা মোটামুটিভাবে একটা টাকা দান করে, যে টাকাটা মানে যে টাকার বিনিময়ে যতটা যে টেকনোলজিক্যাল একটি ব্যালেন্স পাওয়া যায়, সেইটাকে তারা নিয়ে আসে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম রয়েছে, এইটি হচ্ছে ডিফেন্স অফসেট পলিসি। খুব সোজা কথা। এখন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সিএজি, এনার একটা ডেফিনেশন দিয়েছেন এনারা কি না, মেকানিজম জেনারেলি এস্টাবলিশড উইথ দ্য ট্রিপল অবজেক্টিভস। এই যে মেকানিজমটা, অফসেট পলিসি যে মেকানিজমটা, এটাকে তিনটে অবজেক্টিভ অর্থাৎ তিনটে এর প্রধান লক্ষ্য আছে এটাকে প্রতিষ্ঠিত করার। ওয়ান কি, পার্শিয়ালি কম্পেনসেটিং ফর এ সিগনিফিক্যান্ট আউটফ্লো of a buyer's country's resources in a large purchase of foreign goods। মানে কি, ধরে নাও ভারতবর্ষ থেকে যে প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র কিনতে। হ্যাঁ, ধরো এই জন্য রাফালে এলো, রাফালে কিনতে কি ভারতবর্ষের অর্থ ভাণ্ডার থেকে প্রচুর টাকা বেরিয়ে গেছে। এখন এইটাকে পার্শিয়ালি কম্পেনসেট করার জন্য যে হ্যাঁ, আমরা তোমার কাছ থেকে রাফালে কিনেছি, এবারে যে রাফালের যে কোম্পানি, সেই কোম্পানি এখানে এসে তোমাদেরকেও আমাদের ডিফেন্স যে ইন্ডাস্ট্রিটাকে বুস্ট করতে হবে, সেজন্য তোমাদেরকে এখানে কিছু ইনভেস্ট করতে হবে, ইন্টারন্যাশনাল প্লেয়ারকে এখানে ডাকা হচ্ছে। তার ফলে কী হয় না, যে হিউজ পরিমাণে যে অর্থটা বেড়ে গেছে, তার পরিবর্তে শুধুমাত্র আমরা ওই প্লেন কটা না পেয়ে তার যে টেকনোলজিটা, সেটা এখন হচ্ছে, এখন দিচ্ছে না, এটা নিয়ে সমস্যা চলছে। এটা খবরে বারবারই আসছে যে ফ্রান্সের সেই কোম্পানি তারা দিতে চাইছে না তারা টেকনোলজিটা ভারতবর্ষ, যদি প্রথমে বলেছিল তারা দেবে। তাই এই কম্পেনসেশনটাকে সিইজি বললো যে এটা একটা অবজেক্টিভ হবে। 2 নম্বর কি বলছে,
ফেসিলিটেটিং ইন্ডাকশন অফ টেকনোলজি, অর্থাৎ ভারতবর্ষে যাতে একটি টেকনোলজিক্যাল বুস্ট আছে ডিফেন্সের ক্ষেত্রে, যাতে ডিফেন্স মেকানিজমকে আমাদের বাইরে থেকে কিনতে না হয়, বাইরে থেকে যাতে আমদানি না করে আমাদের ভারতবর্ষেই নিজস্ব প্রথায় তাকে যদি আমরা তৈরি করতে পারি, সেইটাকে ফেসিলিটেট করা হতে পারে। এবং থার্ড কি, অ্যাডিং ক্যাপাসিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস অফ ডোমেস্টিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ ডোমেস্টিক যে কটা ইন্ডাস্ট্রিজ রয়েছে, এই ধরো আমাদের আজকে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে গেছে, কাশীপুর গান অ্যান্ড শিল্ড ফ্যাক্টরি যেটা কলকাতায় ছিল, বা এখন দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে একটি গান ফ্যাক্টরিজ তৈরি হয়েছে। আবার অন্যান্য যে ডিফেন্স যেগুলো আসছে, আমাদের হাল রয়েছে যদিও, কিন্তু হাল কিন্তু শুধুমাত্র ডিফেন্সের জন্য, হাল কিন্তু আমাদের মানে কুরিয়ার প্লেনস বানায় না। তো যাই হোক, তা এইরকম ডিফেন্স ইন্ডাস্ট্রিজ যেগুলো রয়েছে ভারতবর্ষে যে কটি, সেই কটির যাতে মানোন্নয়ন করা যায় এবং সে কটিকে যাতে আরও বুস্ট করা যায় ডোমেস্টিক্যালি, যাতে এরাও পরবর্তীকালে অন্য দেশে রপ্তানি করতে পারে, সেইটা হচ্ছে এই পলিসির আরেকটি অবজেক্টিভ থাকা হবে। এখন এখান থেকে আমরা কি হতে পারে, এখান থেকে আমাদের কদিন আগে যে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আত্মনির্ভর ভারত, অর্থাৎ সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, এই দিকে আমাদের এখান থেকে গড়ে তুলতে পারি কীভাবে না, আমরা যদি ডিফেন্সের যে সমস্ত টেকনোলজিগুলি বা টেকনোলজিক্যাল যে সমস্ত ইকুইপমেন্টসগুলি আমরা যদি বিদেশ থেকে ধার করি এবং নিয়ে সেই শিক্ষাটা যদি আমরা, সেই প্রযুক্তিগত বিদ্যাটা যদি আমরা বিদেশ থেকে, বিশেষত ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে নিয়ে আমরা যদি সেই প্রযুক্তিটাকে ভারতবর্ষে লাগাতে পারি, তাহলে কী হবে, ভারতবর্ষ অনেক বেশি আত্মনির্ভর হবে। হয়তো এখন অবশ্যই আমাদের কিনতে হচ্ছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমাদের ডিফেন্সে হয়তো কিনতে হবে না। যেমন আজকে ভারতবর্ষ হচ্ছে সবথেকে বেশি সফটওয়্যার প্রডিউস করে, এককালে সফটওয়্যার আমাদের সমস্ত কিনতে হতো, এখন ভারতবর্ষকে সেই অর্থে কিনতে হয় না। এখন হ্যাঁ, ভারতবর্ষের সফটওয়্যার হয়তো মান উন্নয়ন সেই অর্থে হয়নি, কারণ আমাদের এখানে সফটওয়্যারের যে ইন্ডাস্ট্রিটাকে বুস্ট করা, আমাদের আইটি ইন্ডাস্ট্রিকে বুস্ট করা হয়নি, বা বিদেশ থেকে লোক সমস্ত বড় বড় কোম্পানিরা এসে আমাদের এখানে চিপ লেবারের সাহায্যে অনেক ভালো জিনিস তৈরি করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু উই আর নট গেটিং পেড অ্যাকর্ডিং টু আওয়ার, you can say according to our knowledge, according to our technology, according to our labor, everything. So in order to boost this industry, we have to do that thing. Similarly, in defense industries also, if you want to boost this industry, we have to make sure that Indian industries are being benefited from the offset policy. That is, the international players are coming and helping us to build our own infrastructure for defense mechanism. এটি ছিল আজকে আমাদের দ্বিতীয় নিউজ। থার্ড নিউজ কি? থার্ড নিউজ, আমরা যারা আগের বছরেও কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছি তারা জানি যে কালেশ্বরম যে লিফট ইরিগেশন প্রজেক্টটা আছে, এটা একটা বেশ বড় প্রজেক্ট ভারতবর্ষে হতে চলেছে। তাই লিফট ইরিগেশন প্রজেক্টটা যদিও স্যাংশন হয়ে গেছিলো, কিন্তু এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের জন্য এটাকে এনজিটি আটকে দিয়েছে। কিছু যান্ত্রিক এবং কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছে, সেজন্য আপাততভাবে এটি স্থগিত করা আছে। তা আমাদের এখানে ইম্পর্টেন্ট নিউজ কিনা, কালেশ্বরম যে লিফট ইরিগেশন প্রজেক্ট এবং কালেশ্বরম কোথায়, এই সম্বন্ধে একটু জিওগ্রাফির তরফ থেকে আমাদের জেনে রাখা ভালো। যেমন প্রথম কি না, কালেশ্বরম লিফট ইরিগেশন স্কিম অফ তেলেঙ্গানা, অর্থাৎ এটি তেলেঙ্গানা অবস্থিত একটি লিফট ইরিগেশন প্রজেক্ট। এটি একটি কি না, এটি একটি মাল্টিপারপাস ইরিগেশন প্রজেক্ট। এটি কোথায় আছে না, ভূপালপাল্লি, যা তেলেঙ্গানার গোদাবরী রিভার, এর কালেশ্বরম, এখানে এটি লিফট ইরিগেশন তৈরি করা হচ্ছে। এটি মাল্টিপারপাস কেন, এখান থেকে শুধুমাত্র চাষাবাদ না, হয়তো পানীয় জলও ব্যবহার করা হবে, পরবর্তীকালে ওয়াটার যে স্কারসিটি সেটাকে মেটানোর জন্য ব্যবহার করা হতে পারে। বিভিন্ন রকম প্রজেক্টকে নিয়ে একটি বিরাট প্রজেক্ট তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। এখানে এটা প্রজেক্টটা কোথায় স্টার্ট হচ্ছে, এটি স্টার্ট হচ্ছে কি দ্য পয়েন্ট অফ প্রাণাহিতা রিভার অ্যান্ড গোদাবরী রিভার। আচ্ছা, প্রাণাহিতা বলে একটা রিভার আসছে এবং গোদাবরী বলে রিভার, তেলেঙ্গানার মধ্যে দুটো যে জাংচার পয়েন্টটা, সেইখানে এটি শুরু হচ্ছে। প্রথমে এই প্রজেক্টটার নাম ছিল কি না, প্রাণাহিতা চেভেল্লা প্রজেক্ট। এটি ছিল কিনা অন্ধ্রপ্রদেশে, কিন্তু পরবর্তীকালে যখন কালেশ্বরম প্রজেক্ট মানে তেলেঙ্গানা অন্তর্ভুক্ত হয়ে যায়, আফটার দ্য ডিভিশন অফ দ্য স্টেট অফ Andhra into Telangana and Andhra Pradesh, that time it got renamed as Kaleshwaram Lift Irrigation Project. আমাদের মোটামুটি এই কটি পয়েন্টস জানলেই পরীক্ষার জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটি আসছে, যেটি আমাদের আজকের আলোচনার শেষ পয়েন্ট, সেটি হলো কি না, অ্যাবাউট এলওসি, স্মার্ট ফেন্সেস অ্যাক্রস এলওসি। তোমাদের মনে আছে কিনা জানি না, বছরখানেক কি বছর দেড়েক আগে একটি ছবি এসেছিল যেখানে পাকিস্তান এবং ইন্ডিয়া বর্ডারের খানিকটা অংশকে লেজার রে দিয়ে একটি বর্ডার তৈরি করা হয়েছে।
এই বর্ডারটাও কিন্তু ওই রকমই একটা ডিজিটাইজ বা ইলেকট্রিফাইড একটি বর্ডার সিস্টেমের মধ্যে যাচ্ছে। এটি আমাদের স্মার্ট ফেন্স আসছে। এটা কি, এটা এখনও টেস্টিংয়ের পর্যায়ে রয়েছে। হোয়াট ইজ দিস না, এলওসি উইল অ্যাকচুয়ালি বি ডিজিটাইজড। এখানে অনেক সেন্সার্স লাগানো থাকবে, যেগুলো হচ্ছে হাইটেক সেন্সার্স হবে, এবং এই সেন্সার্সগুলোর সাহায্যে আমরা হচ্ছে ইনফিলট্রেশন, যেটা আমরা কথায় যেটাকে বলা হয় মানে আনওয়ান্টেড ট্রেসপাসিং, এটাকে আমরা রুখে দাঁড়াতে পারি এর বিরুদ্ধে। সরি, এখানে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এলওসি এবং এলএসি এই দুটো কিন্তু এক। এলওসি ইজ রিলেটেড টু পাকিস্তান, এলএসি ইজ রিলেটেড টু চায়না। LOC is related to Pak occupied Kashmir and this region, and LAC is related to Aksai Chin. এখন আমি তোমাদের একটা ম্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে LOC কোন কোন জায়গার উপর দিয়ে গেছে এবং আকসাই চীন কোন কোন জায়গার উপর দিয়ে এসছে। এর ম্যাপটা তোমরা দেখে নিও, এখান থেকে তোমার ধারণা স্পষ্ট হয়ে যাবে। তাই LOC সম্বন্ধে আমরা ছোটো করে জেনে নিই। LOC কিছুই না, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে, এবং লাইন অফ কন্ট্রোল এবং লাইফ লাইন, এটা একটা ফর লট অফ অ্যাক্টিভিটিস। এবার কীরকম অ্যাক্টিভিটি হয়? অ্যাক্টিভিটি মানে কোনো বাণিজ্য বিস্তার হয় না, ওখানে কী হয়, লাইক ফায়ারিং, ফেস টু ফেস ইন্টারাকশন, এই সমস্ত তথাকথিত মানে আনপিসফুল অ্যাক্টিভিটিসগুলো ওখানে হতে পারে। এবং এটি বরাবরই হচ্ছে মিলিটারিরা এটাকে শাসন করে, মিলিটারিরা ওখানে ডিমার্কেট করে রাখে, এখনও পর্যন্ত ওখানে কোনো ফেন্সেস নেই। কি বলছে, এই ডিনোটস a kind of boundary separating parts of Indian UT, that is Jammu and Kashmir, controlled by India and illegally occupied by Kashmir. The length of LOC is around 776 kilometers. এছাড়া আরেকটি ছোট কি বলছে, the Indian part অর্থাৎ southern and eastern part of the region of LOC is known as Jammu and Kashmir, which constitutes about 45% of Kashmir. অর্থাৎ এখন পর্যন্ত LOC দ্বারা আমরা হচ্ছে মাত্র 45% অফ কাশ্মীরকে ভারতবর্ষে আনতে পেরেছি। বাকি যে পোর্শনটা সেটা কিন্তু এখনও পাক অকুপাইড, ইলিগালি অকুপাইড যে কাশ্মীর সেখানেই রয়েছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। এরপরে আমরা এর উপর বেস করে দুখানে কোয়েশ্চেন দিচ্ছি, এই কোয়েশ্চেন দুটো তোমরা সলভ করে আমাদের কমেন্টসে উত্তর জানাও। যদি তোমরা আরও অন্যরকম কোয়েশ্চেন পেতে চাও বা আরও অন্যরকমভাবে তোমরা প্রিপারেশন করতে চাও, সেক্ষেত্রে আমাদের তোমরা কমেন্টসে জানাও, give us suggestions. We will go as for or as per your wish, as per your need, as per your want. We assure you that. Please help us, please support us, and please give us the feedback. We cannot proceed further without the feedback. Yes, of course we will be proceeding, but we cannot proceed further while improving ourselves, to be honest. So please send us feedback. Questions. First question, LOC lies between A, India and China, B, India and Myanmar, C, China and Bhutan, and D, India and Pakistan. আবার পড়ছি, LOC lies between A, India and China, B, India and Myanmar, C, China and Bhutan, D, India and Pakistan. Second question ki, defense offset policy is 1, about boosting India's defense industry, 2, done by both national and international players, 3, an expenditure of government to earn technology, 4, defined by CAG as a policy of triple objectives. Choose the correct options. A, 1 only, B, 1, 2 and 4 only, C, 1 and 3 only, D, NOTA. Questionটা একটু ট্রিকি, একটু ভাববে ভেবে করবে। Anyway, thank you very much for staying with us. We are very sorry that we couldn't give you the video with the PPT along with it because of some practical problems right now. আমাদের যিনি এডিটর তিনি একটু অন্য কাজে ব্যস্ত আছে। So I hope that you didn't get bored about seeing my face, and I hope that you will be staying with us and you will be supporting us. Do like, share and subscribe our channel and press the bell icon for more updates. Thank you very much.